সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি হবে যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে প্রবন্ধ রচনা। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদেরকে পরীক্ষায় একটি প্রবন্ধ রচনা লিখতে হয় এবং সেটার জন্য আমাদের কিন্তু অনেক নম্বর বরাদ্দ থাকে। যদি আমরা যথাযথভাবে একটি প্রবন্ধ উপস্থাপন করে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সেখানে একটা আশানুরূপ নম্বর পেতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা দেখি যে এই ক্লাস থেকে আমরা আসলে কি কি শিখছি। সেটা হচ্ছে প্রবন্ধের সংজ্ঞা, কাঠামো সম্পর্কে ধারণা লাভ করবে শিক্ষার্থীরা। স্বদেশপ্রেম ও ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বিষয়ে প্রবন্ধ লিখতে শিখবে। তাহলে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি যে আজকে আমরা দুটো রচনা নিয়ে বা দুটো প্রবন্ধ নিয়ে আমরা কাজ করব। সে দুটো হচ্ছে স্বদেশপ্রেম ও ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। আমরা একটু দেখে নিই যে প্রবন্ধ কি। প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। এই বন্ধন হচ্ছে ভাব ও ভাষার ভাব সমৃদ্ধ, মননশীল ও যুক্তিনিষ্ঠ গদ্য রচনাকে প্রবন্ধ বলে। ইংরেজিতে এসে শব্দটির বাংলা পরিভাষা হিসেবে বাংলায় প্রবন্ধ শব্দটিকে গ্রহণ করা হয়েছে। প্রবন্ধের কাঠামো, একটি প্রবন্ধে সাধারণত তিনটি অংশ থাকে: ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। শিক্ষার্থীরা, এই যে ভূমিকা এবং উপসংহার এবং মাঝখানে হচ্ছে মূল অংশ বা বডি যেটাকে বলা হচ্ছে, এটাকে কিন্তু আবার অনেক উপবিভাগে বিভক্ত করা যায়। প্রথম আমরা দেখছি শিক্ষার্থীরা স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম প্রবন্ধটি বা স্বদেশপ্রেম রচনাটি আমরা কিভাবে আসলে সুন্দরভাবে রচনা করতে পারি। প্রথমে আমরা দেখছি ভূমিকা বা সূচনা, যেটাই আমরা বলি না কেন। মানুষ স্বাভাবিকভাবেই তার জন্মস্থানকে ভালোবাসে। জন্মস্থানের আলো, জল, হাওয়া, পশু পাখি, সবুজ প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। জন্মগতভাবেই আমরা আমাদের স্বদেশকে আমরা কিন্তু ভালোবাসি, সে কথাটা এখানে ভূমিকাতেই বলা হচ্ছে। জন্মস্থানের প্রতিটি ধূলিকণা তার কাছে মনে হয় সোনার চেয়েও দামি। আমাদের দেশের প্রত্যেকটি ধূলিকণা আমাদের কাছে কিন্তু অনেক দামি। সে উপলব্ধি করে কবি বলেছেন, মিছামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নাই আর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো লাইন, মিছামণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নাই। অর্থাৎ আমাদের কাছে আমাদের দেশে যা কিছু আছে সেটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে প্রেমের, সবচেয়ে গর্বের, বা সেটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। মানুষের উপলব্ধি হচ্ছে স্বদেশপ্রেম। স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ। তাহলে আমরা দেখছি স্বদেশপ্রেম কাকে বলে বা স্বদেশপ্রেম সংজ্ঞার্থটা আসলে কেমন হতে পারে। স্বদেশপ্রেম অর্থ হচ্ছে নিজের দেশের প্রতি, জাতির প্রতি, ভাষার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা। তাহলে স্বদেশ, স্বভাষা, স্বভূমির প্রতি একটা প্রবল গভীর একটা আকর্ষণ বোধ করা হচ্ছে স্বদেশপ্রেম, বা এটা অনুভব করা হচ্ছে স্বদেশপ্রেম। দেশের প্রতি প্রবল অনুরাগ, নিবিড় ভালোবাসা এবং যথার্থ আনুগত্যকে দেশপ্রেম বলে। জন্মভূমির স্বার্থে সর্বস্ব ত্যাগের সাধনায় স্বদেশপ্রেম। যখন দেশমাতৃকার কোনো সংকট উপস্থিত হবে, তখন যেন আমরা নিবেদিত প্রাণ হই। অর্থাৎ দেশমাতৃকার এই সংকটে আমরা যেন নিবেদিত প্রাণ হই, আমরা আমাদের জীবন উৎসর্গ করতে যেন দ্বিধা বোধ না করি, সেটাই হচ্ছে স্বদেশপ্রেম। স্বদেশপ্রেমের স্বরূপ কি হচ্ছে? স্বদেশ অর্থ নিজের দেশ। নিজের দেশকে সবাই ভালোবাসে। মাকে যেমন সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে, তেমনি স্বদেশের প্রতিও সবার ভালোবাসা সকল স্বার্থের ঊর্ধ্বে। প্রত্যেক মানুষের কথায়, চিন্তায় ও কাজে প্রকাশ পায় স্বদেশের প্রতি নিবিড় মমত্ববোধ। এই বোধ বা চেতনা হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তাই এডউইন আর্নল্ড বলেছিলেন, জীবনকে ভালোবাসি সত্যি, কিন্তু দেশের চেয়ে বেশি নয়। শিক্ষার্থীরা, তাহলে একজন বিখ্যাত মনীষী তিনি কি বলেছেন? জীবনকে ভালোবাসি সত্যি, কিন্তু দেশের চেয়ে বেশি নয়। অর্থাৎ কি, নিজের জীবনের থেকে, নিজের প্রাণের থেকেও কিন্তু আমরা অনেক সময় দেশকে বেশি ভালোবাসি। সংস্কৃত শ্লোকে আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী। অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। সংস্কৃত ভাষায় একটি শ্লোক, সেই শ্লোকে আছে, আবার বলছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী। অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। স্বর্গ যেটা আমাদের চির আকাঙ্ক্ষিত, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আমাদের কাছে আমাদের মা এবং আমাদের মাতৃভূমি। স্বদেশপ্রেমের অনুভূতি। দেশ ও দেশের মানুষের প্রতি দুর্নিবার আকর্ষণ থেকে জন্ম হয় স্বদেশপ্রেমের। দেশ এবং দেশের মানুষের প্রতি দুর্নিবার আকর্ষণ, তার থেকে কিন্তু জন্ম হচ্ছে স্বদেশপ্রেমের বলে এখানে জানানো হচ্ছে। পৃথিবীর সব জায়গার আকাশ, চাঁদ, সূর্য এক হলেও স্বদেশপ্রেমের চেতনা থেকে মানুষ নিজের দেশের চাঁদ, সূর্য, আকাশকে আলাদাভাবে চিহ্নিত করে ভালোবাসে। স্বদেশপ্রেমের অনুভূতি সবচেয়ে বেশি প্রকাশিত হয় দেশের স্বাধীনতা বিপন্ন হলে। হ্যাঁ শিক্ষার্থীরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন আমাদের স্বদেশের স্বাধীনতা যখন বিপন্ন হয়, তখন কিন্তু আমাদের সবচেয়ে জরুরি হয়ে পড়ে আমরা কে কতটা দেশপ্রেমিক।
আমাদের মধ্যে স্বদেশপ্রেমের মাত্রাটা আসলে কতটুকু, অর্থাৎ দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আমাদেরকে কিন্তু প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে হয়। তখন স্বদেশপ্রেমের প্রবল আবেগে মানুষ নিজের জীবন দিতেও দ্বিধা করে না, কেননা সে জানে দেশের জন্য নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অর্থাৎ কি, শেষ পর্যন্ত হলে দেশের জন্য কিন্তু প্রাণ দিতে হবে। ছাত্র জীবনে স্বদেশপ্রেম, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। যখন আমরা শিক্ষার্থী তখনই কিন্তু আমাদের মধ্যে স্বদেশপ্রেমের জাগরণটা ঘটাতে হবে। অর্থাৎ কি হচ্ছে, ছাত্ররা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার, দেশের উন্নতি ও জাতির আশা পূরণের আশ্রয়স্থল। তাই দেশ ও জাতির প্রতি গভীর মমত্ববোধ ছাত্র জীবনেই জাগিয়ে তুলতে হবে। দেশকে ভালোবাসার উজ্জীবন মন্ত্রে দীক্ষিত হতে হবে। ছাত্রদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলেই দেশের স্বার্থে প্রয়োজনে জীবন উৎসর্গ করার আগ্রহ সৃষ্টি হবে। তাদের কণ্ঠে উচ্চারিত হবে বিদ্রোহী কবির বাণী, আমরা রচিব ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথের আভাস, দেখায় আকাশ ছায়াপথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্রদল। তাহলে শিক্ষার্থীরা, কবি কাজী নজরুল ইসলাম যে কথাগুলো বলেছেন, অর্থাৎ ছাত্র জীবনেই কিন্তু আমাদের মধ্যে স্বদেশ প্রেমের চেতনা জাগ্রত হতে হবে, সেই আশাবাদও কিন্তু কাজী নজরুল ইসলাম ব্যক্ত করেছেন। বাঙালির স্বদেশ প্রেম, এ পর্যায়ে আমরা দেখব যে একান্তভাবেই আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের কাছে স্বদেশ প্রেমের জায়গাটা কেমন। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য দেশপ্রেমিক জন্মেছেন, তারা দেশের জন্য জীবন উৎসর্গ করে অমর হয়ে আছেন। বাংলাদেশেও তার অজস্র দৃষ্টান্ত রয়েছে। প্রাচীনকাল থেকে এদেশে বিদেশি শক্তি প্রভুত্ব বিস্তারের চেষ্টা করেছে, আর স্বদেশ প্রেমিক বাঙালি দেশের স্বাধীনতা ও সম্মান রক্ষার্থে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে। 1952 সালে পাকিস্তানি স্বৈরশাসকের হাতে বাংলা ভাষার জন্য রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতের আত্মদান দেশপ্রেমের ক্ষেত্রে এক নতুন মাত্রা সংযোজন করেছে। 47 সালে দেশভাগ হয়ে গেল এবং তারপরে 52 সালে ভাষা আন্দোলন, এবং সেই ভাষা আন্দোলনে যে রফিক, শফিক, সালাম, জব্বার, শফিউর সহ নাম না জানা আরো যারা প্রাণ দিল, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, প্রাণদানের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে, বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি, তাদের প্রাণদানটা কিন্তু একটা ভিন্ন একটা মাত্রা সংযোজন করেছে। 1971-এ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদান করেছে অসংখ্য ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মা বোন সহ সাধারণ মানুষ। অকুতোভয় শত সহস্র এ সৈনিকের দেশপ্রেমের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। এখন এদেশের লক্ষ কোটি জনতা দেশের সামান্য ক্ষতি সম্ভাবনায় বজ্রকণ্ঠে গর্জে ওঠে। শিক্ষার্থীরা, তাহলে কি হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল? কোন ঘটনাটি বিরল? যখন আমাদের এখানে আমরা বহিঃশত্রুদের আক্রান্ত হয়েছিলাম, পাকিস্তানি শাসকেরা যখন আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে, তারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কেড়ে নিতে চেয়েছে, তখন কি হয়েছে? তখন কিন্তু এদেশের লক্ষ কোটি মানুষ তারা কিন্তু তাদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছিল। তাহলে কি হচ্ছে? সেই সামান্য ক্ষতির সম্ভাবনায় বজ্রকণ্ঠে গর্জে উঠেছে। অর্থাৎ যখন দেখা যাচ্ছে ন্যূনতম ক্ষতির সম্ভাবনা আছে, তখনও কিন্তু আমরা একই রকম ভাবে এখনো গর্জে উঠি। স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম দুটোর মধ্যে একটু কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। স্বদেশ প্রেম মূলত বিশ্বপ্রেমেরই একটি অংশ, কেননা বিশ্বের সব মানুষই পৃথিবী নামক এই ভূখণ্ডের অধিবাসী। তাই স্বদেশ প্রেমের মাধ্যমে সকলের বিশ্ব ভ্রাতৃত্ব, মৈত্রী ও বিশ্ব মানবতাকে উচ্চকিত করে তুলতে হবে, কারণ বিশ্বজননীর আঁচল ছায় দেশ জননীর ঠাঁই। শিক্ষার্থীরা, তাহলে কি হচ্ছে এখানে? আমরা একটু খেয়াল করি যে স্বদেশপ্রেম মূলত বিশ্বপ্রেমেরই একটি অংশ। কারণ কি? এই পৃথিবীতেই কিন্তু সকল দেশের সকল মানুষের বসবাস। অর্থাৎ আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, তাহলে কিন্তু আমাদের বিশ্বকেও ভালোবাসা হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্য গেয়েছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা আগে দেখেছি কাজী নজরুল ইসলাম, এখন দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর, সকল কবি সাহিত্যিকেরা, সকল সৃজনশীল ব্যক্তিত্ব, মহামানবেরাই কিন্তু এই স্বদেশপ্রেমের কথাটা কিন্তু তারা কিন্তু সবসময় বলে গেছেন। শেষে একটা উপসংহার দিতে হবে, খুব আকর্ষণীয় একটা উপসংহার। যেমন সূচনাতে আমরা দিয়েছি একটা ভূমিকা ছিল, ঠিক সেরকমই এখন শেষে একটা উপসংহার। দেশপ্রেম একটি নিঃস্বার্থ ও নির্লোভ আত্মানুভূতি। কোনো প্রকার লোভ বা লোভের বশবর্তী হয়ে দেশকে ভালোবাসা যায় না। প্রকৃত দেশপ্রেমিকের কাছে দেশের মঙ্গলই একমাত্র কাম্য। দেশের জন্য তারা সর্বস্ব দান করতে পারেন। তাদের শৌর্য, বীর্য ও চারিত্রিক দৃঢ়তা আবহমান কাল ধরে জাতিকে প্রেরণা যোগায়। কাজেই ব্যক্তি স্বার্থ নয়, দেশ ও জাতির স্বার্থকে সবার উপর স্থান দিতে হবে। দেশ গড়ার কাজে, দেশের জন্য মঙ্গলজনক কাজে আমাদের সকলকে নিবেদিত প্রাণ হতে হবে। সর্বোপরি দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সমগ্র বিশ্বকে ভালোবাসতে শিখতে হবে।
তবেই অর্জিত হবে স্বদেশ প্রেমের চূড়ান্ত সার্থকতা। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্বদেশ প্রেম নামক যে রচনাটি বা যে প্রবন্ধটি আমরা দেখলাম, প্রথমে ভূমিকা আছে, তারপর স্বদেশ প্রেম কি, স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম কি, স্বদেশ প্রেমের স্বরূপ, ছাত্র জীবনে কিভাবে স্বদেশ প্রেম শেখা যায়, নানা রকম কিন্তু আমরা সাব পয়েন্ট আমরা বলতে পারি এটাকে, সেই পয়েন্টগুলো আমরা দিয়েছি। দিয়ে কিন্তু আমরা একের পর এক এগুলো লিখেছি এবং শেষে আমরা একটা আকর্ষণীয় একটা উপসংহার দিয়েছি। শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে, উপসংহারটি হবে কিন্তু ভূমিকারই ঠিক রিফ্লেকশনটা যেন উপসংহারে থাকে। এরপর যে আমরা দেখব আরেকটি রচনা, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। প্রথমে আমরা একটা চমৎকার একটা ভূমিকা দেব শিক্ষার্থীরা, সেই ভূমিকাটি কেমন হতে হবে সে সম্পর্কে এখানে একটু দেয়া আছে। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছাত্র জীবন। এ সময় যেভাবে নিজেকে গড়ে তোলা হয় সারা জীবন সেরকম ফল পাওয়া যায়। ছাত্র জীবনকে বলা হয় প্রস্তুতির জীবন। জ্ঞান বিজ্ঞানের রাজ্যে বিচরণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় এই ছাত্র জীবনেই। সুতরাং বৃহত্তর জীবনের পটভূমিতে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অনেক। শিক্ষার্থীরা, ভূমিকাটা খুব আকর্ষণীয় হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জীবন কি, ছাত্র জীবনে কি দরকার, কি কি হতে হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু সংক্ষেপে একটা উপস্থাপনা এখানে হয়েছে। ছাত্র জীবন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তের মতে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, অর্থাৎ যে শিক্ষার্থী, যে ছাত্র, সে সব কিছু থেকে, প্রকৃতির সকল কিছু থেকে সে কিন্তু শিখতে পারে। নানাভাবে নতুন জিনিস শিখছে দিবা রাত্র, প্রতিনিয়তই আমাদের সামনে কিন্তু নতুন নতুন এক একটা বিষয় উপস্থিত হয় এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি। মানুষ সারা জীবন কিছু না কিছু শেখে, তাই বৃহত্তর অর্থে মানুষের গোটা জীবনটাই ছাত্র জীবন। শিক্ষার্থীরা, খুব সুন্দর একটা কথা, চমৎকার একটা কথা এখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু সমগ্র জীবনেই কিন্তু শিখি, আমাদের শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। কিন্তু ছাত্র জীবন বলতে আমরা বুঝি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনকে, কিন্তু এখানে সীমায়িত করা হচ্ছে যে যখন আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি সেই সময়টাকে শুধু এখানে ছাত্র জীবন বলা হচ্ছে। জীবন গঠনের জন্য মানুষকে একটি বিশেষ সময়ে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হয়। মূলত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের এই সময়টুকুই মানুষের ছাত্র জীবন। অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার যে প্রক্রিয়া, শিক্ষিত হওয়ার যে বিষয় রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু এখানে আসলে শুধু ছাত্র জীবন হিসেবে সীমায়িত করা হয়েছে। ছাত্র জীবনের লক্ষ্য, ছাত্রনং অধ্যয়নং তপ, অধ্যয়নে ছাত্রদের তপস্যা। অর্থাৎ ছাত্র জীবনে আমাদেরকে শুধু অধ্যয়ন করতে হবে, শুধু আমার যে বিষয়গুলো আমি পাঠ করছি, যেগুলো পড়ে আমাকে নম্বর পেতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, এখানে যে আমার অধ্যয়নটাকে সীমাবদ্ধ রাখবো, মোটেই কিন্তু সে কথাটা বলা হচ্ছে না। এছাড়াও জ্ঞান বিজ্ঞানের কত শত জগৎ আছে, কত শত বিষয় আছে, সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু হলেও পড়তে হবে, একটু হলেও অধ্যয়ন করতে হবে। ছাত্রদের একমাত্র তপস্যা অধ্যয়ন। ছাত্র জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য হলো অধ্যয়ন এবং জ্ঞান অর্জন। অধ্যয়ন করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানটাকে আমাদেরকে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও তপস্যার মাধ্যমে জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব তাদের উপরই অর্পিত হবে। সে গুরুদায়িত্ব বহন করার জন্য ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে আমরা যা কিছু শিখছি সেই শেখার বিষয়টিকে যেন যথোপযুক্তভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং এটা যেন পৃথিবীর জন্য মঙ্গলজনক একটা কিছু হয়, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু এখানে একটা ধারণাও আমরা পেয়ে যাচ্ছি যে ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে, অর্থাৎ সুশিক্ষা কিন্তু পেতে হবে। ছাত্র জীবনের কর্তব্য, এরপর যে আমরা যেটা লিখবো যে পয়েন্ট, সেটা ছাত্র জীবনের কর্তব্য, অর্থাৎ এই সময় আমাদের কি কি কর্তব্য থাকছে, কি কি আমাদেরকে করতে হবে সে বিষয়ে একটা দিক নির্দেশনা আমাদের এখানে দিতে হবে। জ্ঞান অর্জনের আত্মনিয়োগেই একজন ছাত্রের প্রধান কর্তব্য। এই জন্য একজন শিক্ষার্থীকে পাঠ্যপুস্তকের বাইরে আরো অনেক বেশি পড়াশোনা করতে হয়। তাহলে আমরা এই বিষয়টি কিন্তু এখানে লিখে দিতে পারছি যে পাঠ্যপুস্তকের বাইরেও কিন্তু আরো অনেক পড়ালেখার বিষয় রয়েছে। আর এভাবেই প্রকৃত জ্ঞান অর্জনের সাথে সাথে তাকে মানব চরিত্রে নানাবিধ সৎ গুণাবলী অর্জন করতে হয়, যেমন চরিত্র গঠন। শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি পয়েন্টকে আরো অনেকগুলো পয়েন্টে এখন বিভক্ত করছি। প্রথমে হচ্ছে চরিত্র গঠন। চরিত্র হচ্ছে মানব জীবনের মুকুট স্বরূপ। ছাত্রদের একটি প্রধান কাজ হলো চরিত্র গঠন। তাই এ সময়ে প্রত্যেক ছাত্রেরই সত্যবাদিতা, সহানুভূতি, সহযোগিতা, পরোপকার, উদারতা, ধৈর্য, সংযম, দেশপ্রেম প্রভৃতি সদ্গুণ আয়ত্ত করতে হবে।
সব রকম অসদ্গুণ ও বদ অভ্যাস থেকে দূরে থাকাও একজন ছাত্রের অন্যতম কর্তব্য। অর্থাৎ চরিত্র গঠনের মধ্যে যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো এখানে আমাদেরকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করে দিলাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিয়মানুবর্তিতা। শৃঙ্খলা ছাড়া মানব জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। এই শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা ছাত্র জীবনই অর্জন করতে হয়। এই গুণ অর্জনের উপর তার ভবিষ্যতের সাফল্য নির্ভর করে। শিক্ষার্থীরা, ছাত্র জীবনে একজন শিক্ষার্থী যত বেশি নিয়মানুবর্তী হবে, ভবিষ্যতে তা তত বেশি সুন্দর হবে। তাহলে এই কথাগুলো আমরা নিয়মানুবর্তিতার এই পয়েন্টে আমরা সুন্দরভাবে লিখব। এরপর হচ্ছে সময়ানুবর্তিতা। সময়ের কাজ সময়ে করতে হবে। কাউকে কথা দিলে সময় মতো সেই কথাটি রাখতে হবে। সময়নিষ্ঠা একটি বড় গুণ। যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না, সে জীবনে উন্নতি করতে পারে না। তাই ছাত্র জীবন থেকেই সময়নিষ্ঠার অভ্যাস করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। সময়ের কাজ সময়ে করা, যেটা সময়ানুবর্তিতার প্রধানতম শর্ত। অর্থাৎ আমি আজকের কাজটি আমি আজকেই সম্পন্ন করব। আজকের কাজটি যদি আমি কালকের জন্য ফেলে রাখি, তাহলে কালকের কাজটি আমি কবে করব? তো এই জন্য বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই সময়ানুবর্তী হতে হবে। সময়ানুবর্তিতা এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে, এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা এই পয়েন্টের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করে দেব। এরপর হচ্ছে অধ্যবসায়। আরও একটি সাব পয়েন্ট আমরা করব, যেটি আমরা বলছি অধ্যবসায়। ছাত্রদের অলসতা ত্যাগ করে পরিশ্রমী হতে হবে। দেখা যায় অনেক মেধাবী ছাত্র অলসতার কারণে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হয়। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, একটা কথা আছে। অর্থাৎ অলস হওয়া যাবে না। অলস হলে মাথার মধ্যে নানাবিধ দুর্বুদ্ধি কাজ করবে, যার ফলে কি আমাদের আসল কাজটি থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। আবার অনেক কম মেধাবী ছাত্র শুধু অধ্যবসায় ও পরিশ্রম দ্বারা আশাতীত সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করে। তাই ছাত্র জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। অনেক ভালো ছাত্র আছে যারা অধ্যবসায়ী নয় বলে খারাপ ফলাফল করছে, আবার অনেক কম মেধাবী শিক্ষার্থী আছে যারা অধ্যবসায়ের গুণে কিন্তু অনেক ভালো ফলাফল করছে। তাহলে এই কথাগুলো আমরা লিখে দিব অধ্যবসায় নামক এই সাব পয়েন্টে। এরপর আছে খেলাধুলা ও ব্যায়াম। স্বাস্থ্যই সকল সুখের মূল। শুধু পড়ালেখা করলে হবে না, আমাদেরকে কিন্তু পাশাপাশি শরীরচর্চাও করতে হবে। আর এই সুস্থ শরীরে বাস করে সুস্থ মন। শরীর সুস্থ না থাকলে নিয়মিত লেখাপড়া হয় না। তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ছাত্রদের নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম চর্চা করা খুব জরুরি। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ। শিক্ষার্থীরা, ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন। বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান, নাচ, অভিনয় ইত্যাদিতেও তাকে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ পড়ালেখা খেলাধুলার পাশাপাশি আরও যে সহশিক্ষা কার্যক্রম আছে, সেই সহশিক্ষা কার্যক্রমেও কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা লিখব, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এই পয়েন্টে। ছাত্র জীবনের দায়িত্ব। ছাত্র জীবনের দায়িত্বের দুটি দিক রয়েছে। একটি হচ্ছে নিজের জীবনকে যোগ্য করে গড়ে তোলা, অপরটি হচ্ছে দেশ ও জাতির জন্য নিজেকে প্রস্তুত করা। একটা হচ্ছে প্রথমে নিজেকে প্রস্তুত হতে হবে, আর একটা হচ্ছে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলেই ব্যক্তি ও জাতির উভয়েরই কল্যাণ হয়। ছাত্ররা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার, আশা আকাঙ্ক্ষার প্রতীক, শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। শিক্ষার্থীরা, তাহলে এই কথাগুলো আমরা লিখছি ছাত্র জীবনের দায়িত্ব নামক পয়েন্টে। তাই দেশের জাতীয় উন্নয়নে সচেতন নাগরিক হিসেবে ছাত্রদের দায়িত্ব সবচেয়ে বেশি। অতীতে জাতির সংকটকালে ছাত্র সমাজই অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ হয়ে এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের অংশগ্রহণ ছিল খুবই উল্লেখযোগ্য। ভবিষ্যতে জাতির সংকটের সমস্যায় ঝাঁপিয়ে পড়ে দেশ ও জাতিকে রক্ষা করার কাজেই ছাত্র সমাজকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেক ছাত্রকেই মাতা পিতার প্রতি শ্রদ্ধা, ভাই বোন, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, পাড়া প্রতিবেশীদের প্রতি সৌজন্য প্রকাশ করতে হবে। সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। তাহলে আমরা অনেকগুলো বিষয় জেনেছি ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। শেষ পর্যায়ে এসে আমরা চলে আসছি, যেখানে আমাদের একটা সুন্দর একটা উপসংহার লিখতে হবে। উপসংহারটি যদি আমরা এরকম লিখি যে মানুষের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গঠিত হয় ছাত্র জীবনে, আবার দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের উপর। তাই ছাত্র জীবনের কর্তব্য ও দায়িত্ব ঠিকভাবে উপলব্ধি করে তা যথাযথভাবে পালন করা প্রতিটি ছাত্রেরই উচিত। এতে দেশ ও জাতির কল্যাণ এবং উন্নতি সাধন হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখেছি সেটা হচ্ছে অন্তত দুটো বিষয়। একটি হচ্ছে স্বদেশ প্রেম, আর একটি ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এই দুটো বিষয় সম্পর্কে আমরা প্রবন্ধ রচনা করতে শিখেছি। তাহলে আজকের ক্লাসের আলোকে শিক্ষার্থীরা, তোমাদের একটা মজার বাড়ির কাজ থাকছে। বাড়ির কাজটি হচ্ছে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করে
সে বিষয়ে একটি প্রবন্ধ রচনা করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও ভ্রমণ করেছো। সেই যে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছো, বা যদি নাও করে থাকো, যখন আমাদের এই করোনাকালীন সিচুয়েশন যখন আমরা পার করব, তোমরা বাইরে যাবে, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করবে এবং সেটার উপর তোমরা একটি সুন্দর একটা প্রবন্ধ তোমরা রচনা করবে এবং যেটি তোমরা তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে, তিনি এটি মূল্যায়ন করবেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ থাকো, ঘরে থাকো। সবাইকে ধন্যবাদ।